আবার ভেঙে গেল ঈশানীর। অবচেতনের মিহি চাদর তখনও গ্রাস করে রয়েছে তার দু চোখ। স্বপ্নের মায়াজালে বুঁদ হয়ে আলিশির চাদরে পাশ ফিরে শুতে যাবে, হঠাৎ নাকে এলো সেই মিষ্টি অথচ ঝাঁঝালো গন্ধ। একটা শীতল অচেনা অনুভূতি যেন স্পর্শ করে গেল ঈশানীর প্রতিটি রোমকূপ। তন্দ্রা ছুটে গেল মুহূর্তে। মনের গভীরে একটা চাপা কষ্ট দানা বাঁধতে শুরু করেছে অজান্তে। বুকের ভিতর যেন দামামা বেজে চলেছে। গলা শুকিয়ে আসছে, ছিটকে বেরিয়ে আসতে ইচ্ছা করছে ওর ঘর থেকে, কিন্তু ওর শরীরের উপর মস্তিষ্কের নিয়ন্ত্রণ ক্রমশ আলগা হয়ে আসছে। শিথিল হওয়া শুরু করেছে ওর শরীরের প্রত্যেকটি স্নায়ু, যেন অবশ শরীরের রক্তমাংসের কাঠামোতে ঈশানীর চেতনা বন্দী হয়ে রয়েছে। ধীরে ধীরে বুকের ভেতরে বয়ে চলা সেই উত্তাল সমুদ্র শান্ত হয়ে এলো। একটা অদ্ভুত নেশা যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে ওকে। শান্তির সমর্পণে মুখ গুঁজে বিছানা থেকে পায়ে পায়ে নেমে এলো ঈশানী। স্খলিত পদক্ষেপে এসে দাঁড়ালো পূর্ব দিকের বিরাট জানলাটার সামনে। গরাধীন উঁচু কাঁচের জানলা। বাইরে রাতের অন্ধকারে শহর কলকাতা যেন এক মায়াবী পরী। আকাশের কালো গালিচায় ঝিকিমিকি তারার আলপনা। ঈশানী একবার পেছনে তাকিয়ে দেখল বিছানার দিকে। অর্পণ গভীর ঘুমে আচ্ছন্ন। চোখের কোল থেকে একটা অশ্রুবিন্দু গড়িয়ে এলো ওর গাল বেয়ে চিবুকে। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো জানলার কার্নিশে। তারপর দু হাত প্রসারিত করে শরীরটা ভাসিয়ে দিল হাওয়ায়। মাঝে মাঝে আমরা চাই আমাদের ছেড়ে আসা অভিশপ্ত অতীতকে ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু করতে, বর্তমানকে আঁকড়ে ধরে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে। কিন্তু আমরা সেই অতীতকে ছেড়ে আসতে চাইলেও অতীত আমাদের ছেড়ে যায় কি, নাকি কোনো অন্ধকার কোণে ঘাপটি মেরে অপেক্ষা করে মুহূর্তের দুর্বলতার? শুনতে থাকো আজকের গল্প, আমার অর্থাৎ রণদীপ নন্দীর লেখা নীল নরক। গল্প পাঠে সায়ক আমান। অন্যান্য চরিত্রে আমি রণদীপ, পূজা, তমাল, সমাপন, অনুভব এবং ম্যাক্স। শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে সায়ক এবং ম্যাক্স। পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। শুরু হচ্ছে নীল নরক। স্যার, খুব ক্রিটিক্যাল কেস। দেবদত্ত স্যারও আজ ছুটিতে, একবার যদি আসতেন। অর্পণ সবে হাত ধুয়ে এসে খেতে বসেছিল। কতটা বিরক্তভাবেই বলল, হ্যাঁ, সবাই ছুটি নিয়ে দীঘাপুরি বেড়াবে আর আমি আইপিডি ওপিডি সব একা সামলাবো। যত সব। খাবার প্লেট সরিয়ে রেখে উঠে এলো ইমার্জেন্সির দিকে। ক্যান্টিনের দরজা দিয়ে বেরিয়ে একটা লম্বা করিডোর, দুপাশে সারি দিয়ে পরপর রেডিওলজি ডিপার্টমেন্ট, প্যাথ ল্যাব, রিপোর্ট কাউন্টার। সব শেষে করিডোর শেষ হয়ে যেখানে বাম দিকে বেঁকেছে সেখানে একটা ইমার্জেন্সি ওয়ার্ড। কোণে একটা লোহার খাট, তাতে সবুজ বিছানা পাতা। একটা মেয়ে তাতে শুয়ে কাতরাচ্ছে যন্ত্রণায়। শরীরটা দুমড়ে মুচড়ে উঠছে বারবার। পায়ের নিচ থেকে রক্তে ভেসে যাচ্ছে খাটের ওপরে পাতা চাদর, নিজের তেলচিটে মেঝে। বয়স বছর 25-26।
মুখে একটা অদ্ভুত লাবণ্যের ছাপ। হঠাৎ দেখলে ভীষণ মায়া হয়। অর্পণ এগিয়ে এসে মেয়েটার মাথায় একটা হাত রাখল। মেয়েটি যন্ত্রণায় অর্পণের হাত চেপে ধরে, নখ বসে যায় কবজিতে। অর্পণ ভুরু কুঁচকে যন্ত্রণা লুকায়। মিত্রাকে চোখের ইশারায় জিজ্ঞেস করে কি ব্যাপার। প্রেগনেন্ট ছিল। প্রিম্যাচিওর বেবিটাকে কেউ আনপ্রফেশনালি টেনে হিঁচড়ে বের করে নিয়ে এই হাসপাতালের সামনে ফেলে রেখে গেছে। আপনি চেষ্টা করুন, তবে আমাদের হাসপাতালে যা ইনফ্রাস্ট্রাকচার, তাতেই মেয়ে বাঁচলে হয়। শালা জানোয়ার সব। মিত্রার গলায় উষ্মা। মেয়েটির নাম ঈশানী। নামটা অবশ্য অর্পণেরই দেওয়া, কারণ মেয়েটি যখন হাসপাতালে আসে তখন সম্পূর্ণ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। নিজের নাম পর্যন্ত মনে করতে পারেনি। অর্পণ যখন প্রথম মেয়েটাকে ওভাবে দেখে, সে সত্যিই ভাবেনি ওকে আবার সুস্থ করে তুলতে পারবে, অন্তত ওর গর্ভধারণের ক্ষমতা ফিরে আসবে আবার। কারণ প্রথম দৃষ্টিতে তার মনে হয়েছিল ওভাবে ইম্যাচিওর বেবিকে বের করে আনায় ইউটেরাস আর ইউথ্রেরা যেভাবে ড্যামেজড হয়েছে, তাতে মেয়েটা আর কোনোদিনই আগের মতো সুস্থ হবে না। কিন্তু তাদের সকলকে অবাক করে মেয়েটা সুস্থ হয়ে উঠতে থাকে ধীরে ধীরে। প্রথমবার যখন জ্ঞান ফেরে, মিত্রাই এসে খবর দেয়। অর্পণ অন্য একটা পেশেন্টের ডিসচার্জ সার্টিফিকেট লিখছিল, কাজ ফেলে ছুটে যায় আইপিডিতে। লম্বা হল, দরজা খুলে ঢুকলে দুপাশে সার সার বেড। ডান হাতে 3 নম্বর বেড, বেড নম্বর 103। মেয়েটা বালিশে হেলান দিয়ে আধ শোয়া, চোখে শূন্য দৃষ্টি। চোখের কোলবে এক ফোঁটা অশ্রু গড়িয়ে এসে শুকিয়ে গেছে। শুধু একটা আঁকা বাঁকা দাগ রেখে গেছে তার চিহ্ন স্বরূপ। অর্পণ এসে বেডের পাশে রাখা টুলটা টেনে নিয়ে বসল। জিজ্ঞেস করল, এখন কেমন বোধ করছেন? মেয়েটা অর্পণের মুখের দিকে তাকিয়ে ঈষৎ হাসল, কিন্তু সে কোনো প্রশ্নের উত্তর দিল না। অর্পণ বেশ কিছুক্ষণ অপেক্ষা করে অবশেষে নিজেই আবার বলল, আমি অর্পণ, আপনার পরিচয়টা জানতে পারি? মেয়েটি এই প্রশ্নেরও জবাব দিল না। অন্যমনস্কভাবে মুখ ফিরিয়ে জানলার বাইরে তাকাল। এক ফালি শীতের রোদ এসে পড়েছে ম্লান মুখে। ফর্সা মুখ আরও ফ্যাকাশে দেখাচ্ছে। মায়া জড়ানো বড় বড় দুটো চোখ, তীক্ষ্ণ ছুরির ফলার মতো টিকালো নাক, ফ্যাকাশে সরু সরু আঙুল। অর্পণ অবচেতনে হাত বাড়িয়ে ফেলেছিল হাতে হাত রাখবে বলে। পরক্ষণে খেয়াল হলো সেটা বড় অভদ্রতা হবে। মুখ ফিরিয়ে মিত্রাকে বলল, মিত্রা, থানাতে একটা ফোন করো তো। ওসি রফিকুল সাহেব বলে গেছেন জ্ঞান ফিরলেই খবর দিতে। প্রথমবার হোমটা খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছিল অর্পণকে। এখন অবশ্য পথ চিনে গেছে। খান্নার দিক থেকে এসে মানিকতলার মোড় ছাড়িয়ে ডান দিকের একটা সরু গলি, দোতলা বাড়ি। একসময় দেওয়ালের রং সবুজ ছিল, এখন ধূসর শ্যাওলা রং ধরেছে। সরু লতানে গাছ বাসা বেঁধেছে নোনা ধরা ইটের খাঁজে। মেটে রঙের দরজায় বড় বড় লোহার কড়া, দরজার উপরে লাল সুরকির চাকরি। কেন ছুটে ছুটে আসেন বারবার? আমি আপনার কাছে কৃতজ্ঞ আমার জীবন বাঁচানোর জন্য, কিন্তু আমার মতো একজন অভিশপ্ত মানুষের সাথে নিজেকে জড়িয়ে নিজের জীবন নষ্ট করে দেবেন না। কথাটা শেষ করে ঈশানী অর্পণের ডান হাতটা নিজের 2 হাতের মুঠোয় আলতো করে ধরল। অর্পণ লক্ষ্য করল ওর হাত দুটো কাঁপছে উত্তেজনায়। অর্পণ হাসল। মানুষ অভিশপ্ত হয় না ঈশানী। মানুষের অতীত হলেও হতে পারে, কিন্তু সে অতীত তো তুমি ভুলে গেছো, ছেড়ে এসেছো। আবার নতুন করে বাঁচো প্লিজ আমার সাথে। ওরা দাঁড়িয়ে রয়েছে হোমের ছাদে।
দূরে সোনালি দিগন্তে বিকেল গড়িয়ে সন্ধে নামছে। অতীত তো আর পোশাক নয় যে পুরনো হয়ে গেলেই ছেড়ে আসব। আমিও যে নতুন করে বাঁচতে চাই না তা নয়। আপনি আমার কাছে অনেক প্রিয়, অনেক কাছের একজন মানুষ। আপনি আমায় নতুন জীবন দিয়েছেন, সে দান আমি ভুলব না। কিন্তু আমার যে নিজেরই মনে নেই আমি কে, কি আমার পরিচয়, কে কেনই বা ওইভাবে আমাকে মৃত্যুর চৌকাঠে ফেলে দিয়ে গেছিল। শুধু শুধু আমার এই নষ্ট হয়ে যাওয়া জীবনের সাথে আপনার মতো মানুষের জীবন আমি জড়াতে চাই না, চাই না, চাই না। হঠাৎ অঝোর কান্নায় ভেঙে পড়ল ঈশানী। নিচু হয়ে দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। পিঠটা ফুলে ফুলে উঠছে। অর্পণ কিছুক্ষণ মূর্তিবৎ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে এগিয়ে এসে ঈশানীর কাঁধে একটা হাত রাখল। ঈশানী বাঁধ ভাঙা নদীর মতো তার বুকে আছড়ে পড়ল। ওর জামা ভিজে যাচ্ছে উষ্ণ অশ্রুতে। দূরে সূর্য ডুবছে অচেনা কোনো বাড়ির ছাদে মেলা হলদে শাড়ির আড়ালে। দূরে কোথাও কোনো মন্দির থেকে সন্ধ্যারতির ঘণ্টার শব্দ ভেসে আসছে। খেপেছ নাকি অর্পণ? তুমি মেয়েটির বংশ পরিচয় জানো না, জাতপাত জানো না, প্রেগনেন্ট ছিল, অর্থাৎ অলরেডি বিয়েটিও হয়ে যেতে পারে। তাছাড়া মেয়েটি যেভাবে এখানে এসে অ্যাডমিট হয়েছিল। কথাটা বলতে গিয়েও গিলে নিলেন ডক্টর ভট্ট, এই হাসপাতালের ডেপুটি সুপার। ওরা বসে রয়েছে হাসপাতাল লাগোয়া বুলেট দা চায়ের দোকানে। শিফট শেষ হয়েছে, বেরোবার পথে অর্পণ মাঝে মাঝে এখানে বসে একটু আড্ডা দিয়ে যায়। স্যার, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি নিজেও অনাথ। বংশ পরিচয় আমি নিজেরটা জানি না, তো অন্যেরটা বিচার করব কোন অধিকারে? আর তাছাড়া অতীত আঁকড়ে কষ্ট পেয়ে কি লাভ? ঈশানী নবজন্ম পেয়েছে, পুরনো সব কিছু ভুলে যদি আমরা একটা নতুন করে শুরু করতে চাই। অর্পণ অস্থিরভাবে প্রশ্নটা করে উত্তরের অপেক্ষায় জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে স্যারের দিকে। তাহলে সব সময় আমার আশীর্বাদ থাকবে তোমার সাথে। শুধু এটুকু মাথায় রেখো যে কোনো দিন অজানা অতীত এসে দাঁড়াতে পারে তোমাদের পথ আগলে। সেদিনের সেই লড়াইটার জন্য কিন্তু প্রস্তুত থেকো। কথা শেষ করে সিগারেটে লম্বা টান দিয়ে আকাশের দিকে তাকিয়ে একরাশ ধূসর ধোঁয়া ছাড়লেন ডক্টর ভট্ট। তারপর উঠে চলে গেলেন ভিতরে। মানুদা মানে অর্পণের ড্রাইভার এসে দাঁড়িয়েছে সামনে। নিচু গলায় বলল, স্যার গাড়িটা বের করে নিন। সে অন্যমনস্কভাবে জবাব দেয়, হুম হুম। কি সুন্দর গন্ধ না? রাস্তার একপাশে গভীর খাদ, অন্য পাশে উঁচু পাহাড়ের ঢাল উঠে গেছে যতদূর দৃষ্টি পৌঁছায়। সেই পাথুরে ঢালের খাঁজে প্রকৃতির খেয়ালে ফুটে থাকা থোকা থোকা ছোট্ট বেগুনি ফুল এক মুঠো হাতে নিয়ে নাকের সামনে ধরে এক বুক ঘ্রাণ নিয়ে বলল ঈশানী। অর্পণ সেদিকে কর্ণপাত না করে ড্রাইভারের উদ্দেশ্যে বলে, দাদা, এভাবে আর কতক্ষণ ফেঁসে থাকবো? আধ ঘন্টা হয়ে গেল কোনো গাড়ির দেখা নেই। আপনারা পাহাড়ি রাস্তায় গাড়ি চালান, গাড়ির স্পেয়ার পার্টস সঙ্গে রাখেন না। মাঝ রাস্তায় এভাবে গাড়ি খারাপ হয়ে গেলে আপনাদের সাথে সাথে আমরাও বিপদে পড়ি। অর্পণের চোখে মুখে এক রাশ বিরক্তি এসে জমা হয়েছে। ওরা ফিরছে লোলেগাঁও থেকে। আজ সকালে হোটেল থেকে গাড়িটা বুক করেছে, সন্ধ্যায় নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন। কিন্তু এ ব্যাটা যে মাঝ রাস্তায় এসে ওইভাবে ভাসিয়ে দেবে সেটা ওরা কল্পনাও করতে পারেনি। নিউ জলপাইগুড়ি থেকে লোলেগাঁওয়ের রাস্তা ভয়ঙ্কর বললেও কম বলা হয়। প্রায় জনশূন্য পাহাড়ি সর্পিলাকার রাস্তা,
রাস্তার অবস্থাও ভীষণই সঙ্গীন। কোথাও পাথুরে রাস্তা ভেঙে উঁচু নিচু গর্ত, আবার কখনো বা রাস্তা থেকে মুখ বাড়িয়ে থাকা অসমান পাথর। সেসবের বাধা পেরিয়ে পুরনো লড়ঝড়ে গাড়িটা ক্যাঁচ কোঁচ শব্দ সহকারে নিজের ভগ্নপ্রায় কাঠামোটাকে কোনো রকমে বয়ে নিয়েই যাচ্ছিল। কাল হলো একটা ছোট্ট সাদা কালো কুকুর, বড় বড় লোমওয়ালা, ভারী মিষ্টি যেন একটা তুলোর বল। সেটি হঠাৎ রাস্তার মাঝে এসে পড়ায় সজোরে ব্রেক কষতে বাধ্য হয় ড্রাইভার। ফলত গাড়িটা কতকটা দিশাহীনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ডান দিক বরাবর খাড়া উঠে যাওয়া পাথুরে দেওয়ালে। ড্রাইভার প্রত্যুৎপন্ন মতিত্ব দেখিয়ে স্টিয়ারিং ডান দিকে প্রাণপণে ঘুরিয়ে নেওয়ায় একটা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় ওরা। নতুবা রাস্তার অপর প্রান্তেই ছিল অতল খাদ। সম্ভবত গাড়ির চাকার ধাক্কাতেই ছিটকে আসা একটা পাথর এসে লেগেছে কুকুরছানাটার বাম দিকের পেছনের পায়ে। খোঁড়াতে খোঁড়াতে রাস্তার একপাশে সরে এসে কুঁই কুঁই করে যন্ত্রণাসূচক আওয়াজ করতে থাকে কুকুরটা। ঈশানী এগিয়ে এসে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। লোম সরিয়ে ক্ষতস্থানটা দেখে বলে, গাড়ির ধাক্কা লাগলে আর বাঁচত না, সম্ভবত পাথর ছিটকে এসে লেগেছে। ভাঙেনি, তাহলে আমায় হাত দিত না, তবে লেগেছে ভালোই। কথা শেষ করে বিনা বাক্য ব্যয়ে ছানাটাকে কোলে নিয়ে গাড়ির পেছনের সিটে এসে বসল ঈশানী। অর্পণ কতকটা বিরক্তির স্বরে প্রশ্ন করল, এটা কেউ সঙ্গে করে নিয়ে যাবে নাকি? ঈশানী অর্পণের প্রশ্নকে আমল না দিয়ে কুকুরছানাটাকে গাড়ির পেছনের সিটে রেখে পাহাড়ের খাঁজে ফুটে থাকা বেগুনি ফুলের একটা চারা শিকড় শুদ্ধ তুলে এনে ব্যাগ থেকে একটা প্লাস্টিকের কাপ বের করে তাতে কিছুটা মাটি সহ সেটাকে বসাতে বসাতে বলল, আমাদের জন্য বাচ্চাটা ব্যথা পেল, আর আমি ওকে এভাবে রাস্তার ধারে ফেলে রেখে চলে যাব? অর্পণ এগিয়ে এসে ঝুঁকে পড়ে স্ত্রীর চোখে চোখ রেখে নিচু গলায় বলল, কিন্তু এরা কলকাতার গরমে কষ্ট পাবে, অভ্যাস নেই গরম সহ্য করার। তাছাড়া ট্রেনে এভাবে কুকুর নিয়ে উঠতে দেখলে কিন্তু টিটি ঝামেলা করবে। সেসব তুমি আমার ওপর ছেড়ে দাও, আমি ঠিক সামলে নেব। তুমি খালি আমায় সঙ্গ দেবে, যখন কেউ আমাদেরকে কোনো কিছু বলতে আসবে আমার একটু সঙ্গ দেবে, তাহলেই হবে। আমি ঠিক সবটা সামলে নেব। ড্রাইভার সাহেব অনেকক্ষণ ধরে গাড়ির বনেট খুলে সামনে কিছু যন্ত্রপাতি ছড়িয়ে যার পর নাই চেষ্টা করছিলেন। গাড়িটা যেন বেচারার উপর কতকটা দয়া পরবশ হয়ে বেশ কয়েকবার হেঁচে কেশে অবশেষে স্টার্ট নিল। সেই বিটকেল আওয়াজ ঈশানীর বাকি কথাগুলো ঢেকে দিল বেমালুম। হাসপাতাল থেকে ফিরে জুতো মোজা খুলে সোফায় গা এলিয়ে দিল অর্পণ। লম্বা ছুটি কাটানোর পর হাসপাতাল যাওয়াটা যেন আরও দুঃসহ হয়ে পড়ে। দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় ওরা একটা ফ্ল্যাট কিনেছে। ঈশানীর হাতের জাদুতে ভীষণ সুন্দরভাবে সাজানো ছোট্ট ছিমছাম ফ্ল্যাটটা যেন ওদের দুজনের সানসেট বুলেভার্ড। সারাদিন হাসপাতালে ইঁদুর দৌড়ের পর বাড়ি ফিরলে অর্পণের কর্মব্যস্ত দিন যেন এক ঝটকায় আরামের আবেশে আচ্ছন্ন হয়। ঈশানীর গাছের মূলত অর্কিডের ভীষণ শখ। বাইরে ব্যালকনিতে ঘরের জানলার পাশে ছোট্ট ছোট্ট টবে অর্কিড। সেদিন পাহাড়ের গা থেকে তুলে আনা ছোট্ট চারাটাও ঈশানী ড্রয়িং রুমে জানলার পাশে রেখেছে। ছোট্ট ছোট্ট বেগুনি ফুল, মৃদু সুগন্ধ। কে বলবে রাস্তার পাশে আগাছার মতো পড়েছিল অনাদরে, অবহেলায়। আর আছে জুজু, ছোট্টখাট্ট তুলোর বলের মতো সারা ঘরময় দৌড়ে বেড়ানো একটা প্রাণী। প্রথম প্রথম একটু খুঁড়িয়ে চলছিল, কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক। সারাদিন অর্পণের অনুপস্থিতির ফাঁকটুকু বেমালুম পূরণ করে দিয়েছে। আদুরে ছলছলে দুটো চোখ, বড় বড় সাদা কালো লোম। অর্পণ শুনেছিল পাহাড়ি কুকুর সমতলে এলে মানিয়ে নিতে পারে না। সে কথা ঈশানীকে বলার চেষ্টাও করেছিল,
কিন্তু ঈশানী গা করেনি। অবশ্য অর্পণকে অবাক করে জুজু এখানে নিজেকে দিব্যি মানিয়ে নিয়েছে, খাচ্ছে দাচ্ছে, ঈশানীর সাথে খুনসুটি করছে। শুধু হঠাৎ করেই মাঝে মাঝে কিছুটা অন্যমনস্ক, কিছুটা উদাসীন হয়ে পড়ে ঈশানী। সামান্য বিষয় নিয়ে বাচ্চাদের মতো জেদ করে, কখনো বা কথা বলতে বলতে খেই হারিয়ে উদ্ভ্রান্তের মতো শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। অর্পণ বোঝে এই বেখেয়ালিপনার আড়ালে অনেকটা অন্ধকার জমে আছে। মানুষের মনের থেকে বড় আঁধার জগতে দুটি নেই। এক আকাশ কষ্ট আর এক সমুদ্র স্বপ্ন সমান্তরালভাবে ধারণ করতে পারে অবলীলায়, তারপরেও থেকে যায় অসীম শূন্যতা। ছোট্ট অবলা একটা জীব সেই শূন্যতার অনেকটাই অধিকার করে নিয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রয়িং রুমের বেসিনে এসে মুখ ধুতে থাকে অর্পণ। বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে অঝরে। অর্পণের বৃষ্টি মোটে রোম্যান্টিক লাগে না, বরং এইরকম একটানা একঘেয়ে বৃষ্টিতে বিরক্তির উদ্রেক হয়। কিছুটা এগিয়ে এসে কাঁচের জানলার পাশে দাঁড়ায় অর্পণ। বাইরে শহর কলকাতা ভিজছে, বৃষ্টির ছিটে ঝাপসা করে রেখেছে জানলার কাঁচ। দূরের ছোট্ট ছোট্ট আলোর বিন্দু ভেজা কাঁচে এসে তীক্ষ্ণতা হারিয়ে ছড়িয়ে পড়ছে সবটুকু ফ্রেম জুড়ে, যেন একটা নিখুঁত পেন্টিং। হঠাৎ চিন্তার রেশ কাটে কাঁধে একটা নরম হাতের ছোঁয়ায়। পাশে এসে দাঁড়িয়েছে ঈশানী, চোখে জল। অর্পণ হাত বাড়িয়ে জড়িয়ে ধরে স্ত্রীকে, বুকের কাছে নোনা জলের ওম। বাইরে তখনও বর্ষণ মুষল ধারায়। অর্পণ সন্তর্পণে হাত রাখে ঈশানীর পেটের উপর। ওদের ভালোবাসা তিলে তিলে বেড়ে উঠছে সেখানে। ঈশানীর চিৎকারে অকস্মাৎ ঘুম ছুটে গেল অর্পণের। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর সবে দু চোখ জুড়ে ঘুমের আবেশ নেমে এসেছিল। হঠাৎ সেই আবেশের পর্দা ছিঁড়ে সচকিত হয়ে উঠে বসে সে। ঈশানী উঠে বসে আছে বিছানায়, চোখে মুখে আতঙ্কের ছাপ। ঘরে এসি চলছে, তাও ঈশানীর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অর্পণ নরম গলায় প্রশ্ন করে, কি হয়েছে? বাজে স্বপ্ন দেখলে? ঈশানী অনেকক্ষণ উত্তর দেয় না। ঘন ঘন শ্বাস পড়ছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে দুপাশে মাথা নাড়ে, তারপর কেটে কেটে বলে, স্বপ্ন না, জেগেই ছিলাম। হঠাৎ হঠাৎ মনে হলো কে যেন একটা দাঁড়িয়ে আছে মাথার ঠিক পিছনে, যেন যেন ঝুঁকে পড়ে তাকিয়ে রয়েছে আমার মুখের দিকে। আমি তাকে চোখে না দেখতে পেলেও তাকে অনুভব করেছি, আর নিঃশ্বাসের শব্দ শুনেছি। কথা বলতে বলতে দুহাতে মুখ ঢেকে ফেলে ঈশানী। আতঙ্কে তখনও তিরতির করে কাঁপছে তার দুহাত। দুকামরার ছোট্ট ফ্ল্যাট, তাও 4 তলায়। বাইরের কারোর পক্ষে এভাবে বেডরুমে ঢোকা অসম্ভব। সর্বোপরি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তবু কতকটা ঈশানীকে আশ্বস্ত করার জন্যই উঠে পড়ল অর্পণ। ঘরের আলো জ্বালিয়ে খাটের তলা, ক্যাবিনেটের ভিতর সব দেখে ঈশানীর চোখে চোখ রেখে মুচকি হাসল। ঈশানী তখনও স্বাভাবিকতা ফিরে পায়নি। মাথা উঁচু করে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ঘরের একটা কোণায়। সেখানে একটা ছোট্ট মাকড়সা সূক্ষ্ম জাল বুনে চলেছে অদ্ভুত দক্ষতায়।
ঘুমটা আবার ভেঙে গেল ঈশানীর। অবচেতনের মিহি চাদর তখনও গ্রাস করেছে তার দু চোখ। স্বপ্নের মায়াজালে বুঁদ হয়ে আলিশির চাদরে পাশ ফিরে শুতে যাবে, হঠাৎ নাকে এলো সেই মিষ্টি অথচ ঝাঁঝালো গন্ধ। বুকের ভেতরে দুমড়ে মুচড়ে যাওয়া কষ্ট হচ্ছে। বেশ কিছুক্ষণ মূর্তিবৎ ওভাবেই স্থির বসে থাকে বিছানায়। এবার আর অর্পণকে বিরক্ত করে না। ধীরে ধীরে শুয়ে পড়ে বালিশটা দুহাতে আঁকড়ে ধরে চোখ বোঝে। ম্যাডাম, আপনার হাতে কিন্তু জাদু আছে। রুটির একটা টুকরো ছিঁড়ে মাংসের ঝোলে ডুবিয়ে মুখে পুড়তে পুড়তে বললেন ডক্টর ভট্ট। আজ ডক্টর ভট্টকে সপরিবারে নিমন্ত্রণ জানিয়েছে অর্পণ। ওর সাথে এসেছেন ওনার স্ত্রী দিধি এবং মেয়ে লিলি। অর্পণ, ডক্টর ভট্ট এবং লিলি খেতে বসেছে। ঈশানী এবং দিধি পরিবেশন করছে। এদের খাওয়া শেষ হলে বসবে ওরাও। দিধি উঠে রান্নাঘরের দিকে যায় স্যালাড কাটবে বলে। ঈশানী ডাইনিং রুমে সোফায় বসেছিল। দিদিকে উঠতে দেখে নিজেও উঠতে যায়। দিদি চোখের ইশারায় বারণ করে। ডাইনিং রুমের লাগোয়া কিচেন। দিদি ফ্রিজের ডালা খুলে শসা আর টমেটো বের করে কাটতে থাকে এক মনে, আর গুনগুনিয়ে গাইতে থাকে সুমধুর কিন্তু অস্পষ্ট কোনো গানের কলি। কিছুক্ষণ গল্প চলার পর ঈশানী উঠে পড়ে এগিয়ে যায় কিচেনের দিকে। এই দাও দেখি, আমায় দাও, আমি কেটে দিচ্ছি পেঁয়াজগুলো। রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলে ঈশানী। হঠাৎ সামনে দৃশ্য দেখে ছিটকে ঘর থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু কেউ যেন তার শরীরটাকে দেওয়ালের সাথে ঠেসে ধরেছে প্রাণপণে। ঈশানী চিৎকার করতে যায়, কিন্তু সেই চিৎকার ওর গলার পাকদণ্ডিতে পথ হারায়। বদলে মুখ থেকে বেরিয়ে আসে একটি অস্ফুট গোঙানি। মনে হয় কেউ যেন বুকের ভিতরের পাঁজরগুলো দুমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছে। সামনে দাঁড়িয়ে থাকা অবয়বটা দিধির নয়, যেন কোনো সাক্ষাৎ শয়তান। ধূসর খসখসে প্রাণহীন হাতে বড় বড় তীক্ষ্ণ নখ, নিচের দাঁতের পাটি আলগা হয়ে চোয়াল থেকে ঝুলছে। চোখের মনি অনুপস্থিত, বা বলা ভালো চোখের সম্পূর্ণটা জুড়েই কালো মনি। শুষ্ক চামড়া ফ্যাকাশে সাপের খোলসের মতো উঠে আসছে শরীরের বাঁধন কাটিয়ে। ঝুলে পড়া চোয়াল থেকে ঘন লালা ঝরে পড়ছে সামনের টেবিলে। হাতে উদ্যত শানিত ছুরি, আর সেই ছুরি দিয়ে এক মনে যেটা কাটা হচ্ছে সেটা মোটেও শশা নয়, তার প্রাণাধিক প্রিয় কুকুর জুজু। তার টাটকা রক্তে ভেসে যাচ্ছে রান্নাঘরের টেবিল। রক্তের ধারা গড়িয়ে নেমেছে টেবিলের পাশে রাখা বেসিনে আর মেঝেতে। হঠাৎ যেন ঈশানীর উপস্থিতি অনুধাবন করে সেই ভয়ানক মূর্তি। মাথা তুলে তার দিকেই তাকায়, তারপর ঈশানীর চোখে চোখ রেখেই নিঃশব্দে হাসে। কি বিভৎস, কি অমানবিক সেই হাসি! ঈশানীর অন্তরাত্মা আতঙ্কে কেঁপে ওঠে। চোখ বন্ধ করে শরীরের সবটুকু শক্তি একসাথে করে এসে চিৎকার করে ওঠে।
দিদি এগিয়ে এসে ঈশানীর কাঁধ ধরে ঝাঁকাতে থাকে। ততক্ষণে চিৎকারের আওয়াজ শুনে রান্নাঘরে ছুটে এসেছে অর্পণ আর ডক্টর ভট্ট। ঈশানী বসে পড়েছে রান্নাঘরের মেঝেতে। অর্পণের ডাকে চোখ খুলে দেখে কোথায় সেই ভয়ানক মূর্তি। সে রান্নাঘরের দেওয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে রয়েছে। তাকে ঘিরে অর্পণ, দিদি এবং ডক্টর ভট্ট। সকলের চাহনিতে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ঈশানী দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। এসব কি বলছো তুমি? আয়নার মধ্যে থেকে কেউ তোমাকে ডাকে? পাগল টাগল হয়ে গেলে নাকি? হাসি চেপে অর্পণ প্রশ্নটা করল ঈশানীকে। বিশ্বাস করো অর্পণ, আমি জানি তুমি আমায় পাগল ভাবছ, কিন্তু যখনই আমি আয়নার সামনে দাঁড়াই আমার মনে হয় উল্টো দিকে দাঁড়িয়ে থাকা প্রতিবিম্বটা আমার নয়। আর নাক, মুখ, ঘাড়, গলা সবই আমার মতো, কিন্তু চোখের চাহনিটা আমার নয়। ঠোঁটের কোণে লেগে থাকা ওই কুটিল হাসিটা আমার নয় অর্পণ। তুমি বুঝতে পারছো না? ঈশানী কাতর দৃষ্টিতে অর্পণের দিকে তাকায়। ওর চোখের মনি উত্তেজনায় তীর তীর করে কাঁপছে। মনে হচ্ছে একটা আস্ত কালবৈশাখী এসে দানা বেঁধেছে ওর গভীর দুটো চোখের উজ্জ্বল কালো মনিতে। কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে এগিয়ে এসে দুহাতে অর্পণের ডান হাত আঁকড়ে ধরে নিজের পেটের কাছে নিয়ে আসে। অর্পণ সন্তর্পণে স্পর্শ করে ঈশানীকে। নিস্তব্ধে অনুভব করার চেষ্টা করে ঈশানীর স্ফীত গর্ভে তিলে তিলে বেড়ে ওঠা তাদের ভালোবাসাকে। ঈশানী হঠাৎ ভীষণ স্থির, ভীষণ শান্ত হয়ে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে কঠিন কণ্ঠে বলে, আমি জানি তুমি কষ্ট পাবে, আমায় ভুল বুঝবে, কিন্তু এই বাচ্চাটাকে জন্ম দেওয়া আমার পক্ষে বোধহয় আর সম্ভব হবে না। আমার কেমন যেন মনে হচ্ছে কেউ ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। যদি আমার বাচ্চা কোনো কারণে এই পৃথিবীর আলো না দেখতে পায় তাহলে আমি নিজেকে শেষ করে দেব। তুমি পাগল হয়ে গেছো। অর্পণ চিৎকার করে ওঠে। বুকের মধ্যে দলা পাকিয়ে ওঠে কষ্ট। অবিশ্বাসে, ক্রোধে, আকস্মিকতা এসে উন্মাদ হয়ে যায়। অর্পণের কথায় মুখ তুলে তাকায় ঈশানী। চোখের কোণায় টলমল করছে মুক্তোর দানার মতো চোখের জল। যেন আলতো টোকায় এক ফোঁটা জল বৃষ্টির ধারার মতো ঝরে পড়বে গম রঙা গালের মরুভূমিতে। অর্পণ বলল, ঈশানী সব কি বলছো? কি তুমি কি পাগল হয়ে গেছো? অর্পণ তখনও কাঁপছে উত্তেজনায়। পা দুটো শরীরের ভার নিতে অস্বীকার করছে। এই শীত উপেক্ষা করেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। গলার ভিতরটা শুকিয়ে আসছে ক্রমশ। আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেই কথাগুলো তার নিজের মস্তিষ্কেই খেই হারালো। ঈশানী বুঝল, নিঃশব্দে নিষ্প্রাণ হাসল। দৃষ্টি নিবদ্ধ সামনের দেওয়ালে, তাদের বিয়ের ছবি টাঙানো। ঈশানী উঠে গেল সেদিকে। দেওয়ালের পেরেক থেকে ছবিটা খুলে হাতে নিল। ছবির কাছে পাতলা ধুলোর পরত পড়েছিল। আঙুল বুলিয়ে সেই গুঁড়ো গুঁড়ো ধুলো মুছে নিল পরম যত্নে। তারপর থেমে থেমে বলল, আমি জানি তুমি আমায় পাগল ভাবছ। তুমি একজন ডাক্তার, এইসব বিষয়ে তোমার অবিশ্বাস করাটাই স্বাভাবিক। কিন্তু রাতের পর রাত সেই একই দৃশ্য, সেই এক রকমের দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে আমাকে। আমি ক্লান্ত অর্পণ। তুমি বলছো আমায় শক্ত হতে, কিন্তু আমি যে আর পারছি না। মনে হচ্ছে নিজেকে শেষ না করে দেওয়া অব্দি দুঃস্বপ্নের রাতের আর শেষ নেই।
আমার সত্যি কিচ্ছু করার নেই, বিশ্বাস করো, আমার কিচ্ছু করার নেই। কাঁদতে কাঁদতে মেঝেতেই হাঁটু মুড়ে বসে পড়ে ঈশানী। বুকে জড়িয়ে আছে কাঠের ফ্রেমটা। অর্পণ তখনও নেশাগ্রস্তের মতো বসে রয়েছে অবিচল। তার চিন্তারা মাথার ভিতরে জট পাকিয়ে গেছে। বুকে একটা চিনচিনে ব্যথা, চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে। আরে ডাক্তারি স্টুডেন্ট হয়েও তুমি এসব ভূতে প্রেতে বিশ্বাস শুরু করলে নাকি? রাবেশ। কতকটা ধমকের সুরে বললেন ডক্টর ইন্দ্রজিৎ মাহাতো, এই মুহূর্তে শহরের অন্যতম সেরা মনস্তত্ত্ববিদ। সবে ঈশানীর সাথে প্রায় ৪৫ মিনিটের লম্বা একটা সেশন শেষ করেছেন। তারপর ঈশানীকে বাইরে ওয়েটিং রুমে বসতে বলে চেম্বারে ডেকে পাঠিয়েছেন অর্পণকে। দেখো, একটা সিটিংয়ের পর আমি যা বুঝলাম তাতে ঈশানীর অতীতের কিছু তিক্ত স্মৃতি আজ ওর অবচেতন মনকে আবিষ্ট করে রেখেছে। ওর গর্ভের সন্তানটিকে হারাবার ভয় ওর স্নায়ুকে ভীষণ দুর্বল করে দিচ্ছে। ওর স্মৃতি আপাত দৃষ্টিতে হারিয়ে গেলেও ওর অবচেতন মন সবসময় ওকে পূর্বের ভয়ঙ্কর অভিজ্ঞতাকে মনে করিয়ে দেয়। কিন্তু যেহেতু ঈশানী পুরনো স্মৃতি রিকল করতে পারছে না, তাই তার মন নিজের মতো করে এই থ্রেডটা ডিসাইফার করে নিচ্ছে, যেটা হলো গিয়ে কেউ ওর বাচ্চাকে কেড়ে নিতে চায়। আসলে সবটুকুই আমাদের চেতন আর অবচেতন মনের কাটাকুটি খেলা। এখানে পুরনো মেমোরি সাপ্রেসড হয়ে যাওয়ায় একটা গ্রে এরিয়া তৈরি হয়েছে, যার জন্য আরও বেশি করে এইসব হ্যালুসিনেশন। তবে ঠিক সময়ে ট্রিটমেন্ট না হলে এর থেকে পরবর্তীকালে স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়া অসম্ভব নয়। কথা শেষ করে সামনে রাখা প্যাড টেনে নিয়ে ওষুধ লিখতে শুরু করলেন ডক্টর মাহাতো। চোখে মুখে উদ্বিগ্নতার ছাপ, ভ্রু দুটো ধনুকের মতো বেঁকে রয়েছে। মোটামুটি কতদিন হলো আপনাদের বিয়ের? চায়ের কাপে চুমুক দিয়ে প্রশ্নটা করলেন ওসি রফিকুল মোহাম্মদ। 8 মাস, এই তো লাস্ট ফেব্রুয়ারি। কেন বলুন তো, আপনি কি কোনো খোঁজ পেয়েছেন? অর্পণ বেশ অবাকভাবেই প্রশ্নটা করে। সত্যি বলতে ঘটনার 2 বছর ঘুরে যাওয়ার পর এভাবে তলব পেয়ে যার পর নাই অবাক হয়েছিল অর্পণ। রফিকুল সাহেব উত্তর দিলেন না। টেবিলের উপর একটা গোল পেপারওয়েট ঘোরাতে লাগলেন এক মনে। কয়েক মুহূর্ত পর পেছনের আলমারি থেকে একটা আর্চ ফাইল বের করে টেবিলে রাখলেন। তারপর আঙুলের টোকায় টেবিলের উল্টো দিকে এগিয়ে দিলেন। অর্পণ ফাইলটা খুলেই চমকে উঠল। কেস ডায়েরির একটা পেজের জেরক্স, কিছু পেপার কাটিং আর সাথে ঈশানীর 2টো ছবি। একটা ছবিতে ঈশানী একা, পরনে কালো বোরখা, অন্যটিতে একজন পুরুষের সাথে দাঁড়িয়ে। সে অবাক চোখে মুখ তুলে তাকাতে রফিকুল সাহেব মুচকি হেসে বললেন, কেস ডায়েরিটা তো পড়ে দেখুন, অবাক হওয়ার এখনো অনেক বাকি আছে। পুরোটা পড়ে অর্পণ স্থবির হয়ে বসে রইল। রফিকুল সাহেব কতকটা সদক্তিস্বরে বললেন, ফাতিমা পারভিন আর তার স্বামী ফারুক যদি মেটিয়া বুরুজে পুড়ে মারা গিয়ে থাকেন, তাহলে আপনার সাথে ঈশানী নামে যে মেয়েটি রয়েছেন তিনি কে? কথা শেষ করে অর্পণের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, এর মধ্যে ম্যাডাম তার পাস্ট নিয়ে কোনো কথা বলেছেন?
না, আমি ইচ্ছা করেই ও ব্যাপারে আর কোনো কথা তুলি না। তবে মাঝে মধ্যে ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠে বসে। আরও কিছু ব্যাপার মানে, অবশ্য এগুলো পাস্টের ট্রমা থেকে হওয়া স্বাভাবিক। আচ্ছা, আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? অর্পণ প্রশ্নটা করে উদ্বিগ্নভাবে। হওয়া অসম্ভব নয়। যে দুটো বডি পাওয়া গেছে এতটাই বাজেভাবে পুড়ে গিয়েছিল যে সেভাবে আর আইডেন্টিফাই করা যায়নি। তবে রাত্রেবেলা ওরা দুজন ছাড়া বাড়িতে কেউ ছিল বলে মনেও হয় না। তাই 2-2 4 করে পুলিশও আর ডিএনএ টেস্ট করেনি। গ্যাসের নব খোলা ছিল কোনোভাবে। কথা বলতে বলতে হঠাৎ চুপ করে গেলেন রফিকুল সাহেব। কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, আরেকটা খুব অদ্ভুত ব্যাপার জানেন, ওই ঘটনার মাত্র 3 ঘন্টা পর ঈশানীকে হাসপাতালের সামনে পাওয়া যায়, কিন্তু এই কেস ডায়েরিতে কোথাও ফাতিমার প্রেগনেন্ট থাকার তথ্য উল্লেখ নেই। আমি কেস অফিসারকে ফোনও করেছিলাম কনফার্ম করতে, উনিও সঠিকভাবে কিছুই বলতে পারলেন না। আসলে ক্লোজড কেস তো, সেভাবে আর গাও করলেন না। ঘড়িতে তখন রাত্রি প্রায় 11টা। ওরা রাতের খাওয়া সেরে বসেছে ড্রয়িং রুমে। ঘরের দরজার ঠিক উল্টো দিকে রাখা সোফায় অর্পণ বসে, হাতে কাঁচের গ্লাসে সোনালি পানীয়, মাথার কাছে খোলা কাঁচের জানলা। বাইরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। ঠান্ডা হাওয়ার সাথে সেই বৃষ্টির কুঁচি এসে লাগছে তার মুখে। ঈশানী উল্টো দিকের ইজি চেয়ারে বসে গুনগুনিয়ে একটা পুরনো হিন্দি গান ধরেছে। অর্পণ কাঁচের গ্লাসে আঙুলের টোকায় তাল দিচ্ছে। রফিকুল সাহেবের সাথে হওয়া কোনো কথা সে ঈশানীকে জানায়নি। 2 কাউন্সেলিং আর সপ্তাহখানেক ওষুধ খাওয়ার পর ঈশানী শেষ 2 দিন ধরে একটু শান্ত। অর্পণ এক দৃষ্টে তাকিয়ে আছে ওর মুদ্রিত চোখের দিকে। ঈশানীর গানের গলা ভীষণ মায়াবী, যেন শ্রোতাকে সুরের জাদুতে সম্মোহিত করে রাখে। হঠাৎই ঈশানী চুপ করে, প্রায় মিনিট খানেক কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে মাথা নিচু করে। খোলা চুল এসে পড়েছে ওর মুখের ওপর। অকারণেই একটা অজানা অস্বস্তি গ্রাস করতে থাকে অর্পণকে। তাদের ঘিরে বিরাজ করছে এক অদ্ভুত নৈঃশব্দ। উল্টো দিকের দেওয়ালে ঝুলতে থাকা বড় দেওয়াল ঘড়িটার টিক টিক আওয়াজ আর তাদের নিজেদের নিঃশ্বাসের শব্দ ছাড়া ঘরে আর কোনো শব্দ নেই। ঈশানী চোখ বন্ধ অবস্থাতেই দুদিকে মাথা দোলাতে লাগল। প্রথমে ধীরে ধীরে, তারপর উন্মাদের মতো। অর্পণ উদ্বিগ্ন হয়ে সোফা ছেড়ে উঠতে যাচ্ছিল, অকস্মাৎ ঈশানী বিদ্যুৎ চমকের গতিতে চেয়ার ছেড়ে অর্পণের ঠিক সামনে এসে দাঁড়ালো। কিন্তু এ কে? এই অবয়ব তো তার চেনা ঈশানীর নয়। চোখের রং ঘন কালো, যেন চোখের মণি বৃদ্ধি পেয়ে গ্রাস করেছে তার পুরো চোখ। মুখের চামড়া ফ্যাসফ্যাসে সাদা, যেন পচন ধরা কোনো মৃতদেহ। নিচের চোয়াল অস্বাভাবিক রকম বড়, ঘাড়টা ডান দিকে কাত করা। মনে হচ্ছে ঘাড়ের কাছে এসে মেরুদণ্ড নিজের ক্ষমতা হারিয়ে মাথার ওজন নিতে অস্বীকার করছে। ঈশানী, বা বলা ভালো ঈশানী রূপী সেই ভয়ঙ্কর জীবটি অর্পণের কানের কাছে মুখ এনে বিজাতীয় ভাষায় ফিসফিস করে কিছু বলতে থাকে। এক বর্ণ বোধগম্য হয় না তার, শুধু মনে হতে থাকে
তার বুকের মধ্যে হাত ঢুকিয়ে পাঁজরের কাঠামো ভেঙে চুড়ে কেউ যেন হৃৎপিণ্ডটা শরীরের বাইরে বের করে আনতে চাইছে। অর্পণ অসহায়ের মতো আর্তনাদ করে ওঠে। ঈশানী, ঈশানী কি করছো? আমি অর্পণ। হঠাৎ সেই ফিসফিসানি থেমে যায়। সেই ভয়ঙ্কর মূর্তি কানের কাছ থেকে মুখ সরিয়ে এনে এক দৃষ্টে তাকিয়ে থাকে অর্পণের চোখে চোখ রেখে। একটা আঙুল আলতো করে বোলাতে থাকে অর্পণের গাল থেকে চিবুক অবধি। তারপর হঠাৎ অমানসিক গতিতে ছিটকে বেরিয়ে যায় ঘর থেকে। অর্পণ স্থবির হয়ে বসে থাকে সোফায়। বুকের মধ্যে তখনও দামামা বাজছে। চোখের পলক ফেলতে ভয় লাগছে। মনে হচ্ছে পলক ফেলার ওই মুহূর্তের ভগ্নাংশে আবার চোখের সামনে উপস্থিত হবে সেই ভয়ঙ্কর দানবীয় মূর্তি। পরদিন সকালে রফিকুল সাহেবকে ফোন করে অর্পণ। বলে, হ্যালো, রফিকুল সাহেব বলছেন? বলছিলাম ঈশানীর অতীতের ব্যাপারে আর কোনো খবর পেলেন? কিছুক্ষণ চুপ করে থেকে রফিকুল সাহেব জবাব দেন, না, আসলে ফাতিমা বা ফারুকের কোনো আত্মীয় এই বিষয়ে সেভাবে খোঁজ খবরও করেনি। পুলিশও আপাত দৃষ্টিতে স্ট্রেট ফরওয়ার্ড কেস দেখে তড়িঘড়ি ইনভেস্টিগেশন ক্লোজ করে দিয়েছে। এখন আমি তাদের ফোন করে খোঁচালেও সেভাবে রেসপন্স পাচ্ছি না। পুরনো কাসুন্দি কে আর ঘাটতে চায় বলুন? তবে পার্সোনাল লেভেলে আমার কেসটা নিয়ে একটা কিউরিয়াসিটি আছে। যদি আপনি রাজি থাকেন তাহলে চলুন একবার সশরীরে মেটিয়াবুরুজ গিয়ে ব্যাপারটা একবার ঘেঁটে আসি সরেজমিনে। অবশ্য সেটা কোনো পুলিশ অফিসারের উর্দি চাপিয়ে নয়, নিতান্তই ব্যক্তিগত কৌতূহলে। দুপুর ঠিক 12:30 নাগাদ মেটিয়াবুরুজ বাস স্টপে এসে নামলেন রফিকুল সাহেব এবং অর্পণ। বাস স্টপ থেকে বেরিয়ে ডান হাতে একটু এগিয়ে গেলে একটা বড় ঝাঁকড়া গাছ, তার নিচে সার বেঁধে দাঁড়িয়ে আছে রিক্সা। রিক্সার সারির একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি রিক্সার সামনে এসে থামলেন রফিকুল সাহেব। বয়স্ক রিক্সাওয়ালা, এক সময়ের ফর্সা মুখ রোদের উত্তাপে এখন বাদামি বর্ণ ধারণ করেছে। শুকিয়ে যাওয়া মুখমণ্ডলে সময় এবং অভিজ্ঞতা কাটাকুটি খেলায় মত্ত। ভদ্রলোক মাথা নিচু করে ডান হাতে দেশলাই কাঠি জ্বালিয়ে বাম হাতে তার শিখা ঢেকে এক মনে একটা বিড়ি জ্বালানোয় ব্যস্ত ছিলেন। রফিকুল সাহেবের ডাক শুনে নিতান্তই অনিচ্ছার সঙ্গে চালকের আসনে উঠে বসলেন। মিনিট 15 পর ওরা হাজির হলো সেই পাড়ায় যেখানে ফারুক আর ফাতিমা পারভিনের বাড়ি ছিল। পাড়ায় দু একজনকে জিজ্ঞাসাবাদ করায় তারা কতকটা ভীতি মেশানো অনিচ্ছার সাথে ওই বিষয়ে কোনো কথা বলতে অস্বীকার করল। পায়ে পায়ে ওরা এসে দাঁড়িয়েছে সেই বাড়ির সামনে। অগ্নিকাণ্ডের পর আর সারানো না হওয়া দোতলা বাড়িটা অযত্নে প্রায় ভেঙে পড়েছে। দেওয়ালে মোটা কালচে সবুজ শ্যাওলার স্তর, গ্রিল বেয়ে পরজীবী লতা উঠে মিশেছে দেওয়ালের ফাটলে। আগুনের ধ্বংসলীলার জীবন্ত দলিল হয়ে দাঁড়িয়ে রয়েছে ভগ্নপ্রায় অট্টালিকাটা। সামনের দরজায় একটা ছোট্ট জং ধরা তালা ঝুলছে। পলকা তালা, এ শালা তো এক টান মারবো খুলে যাবে। অর্পণকে বাধা দেওয়ার সুযোগ না দিয়ে দুপাশে সন্তর্পণে একবার তাকিয়ে নিয়ে রফিকুল সাহেব হাতের এক হ্যাঁচকা টানে তালাটা ভেঙে ফেললেন। ভিতরে একটা স্যাঁতস্যাঁতে ভ্যাপসা গরম। বেশ কিছু আধপোড়া আসবাব ছড়িয়ে ছিটিয়ে, দীর্ঘকালীন অব্যবহারে সেগুলোর উপর পুরু ধুলোর পরত জমেছে। বাইরে এখনো সন্ধেই নামেনি, কিন্তু ঘরের মধ্যে যেন নেমে এসেছে অমোঘ কাল রাত্রি।
ছাদ থেকে মাকড়সার কালো ঝুল লম্বা বটে ঝুড়ির মতো নেমেছে মাথা অবধি। একটা টর্চ জ্বালিয়ে সন্তর্পণে পা ফেলে এগোতে থাকেন রফিকুল সাহেব। তাকে নিঃশব্দে অনুসরণ করে অর্পণ। মূল দরজা দিয়ে ঢুকেই এক ফালি বারান্দা, তারপর লম্বাটে ড্রয়িং রুম। ঢুকতেই ডান দিকে টয়লেট, ড্রয়িং রুমের দুপাশে দুটি শোয়ার ঘর, আর একদম শেষে একটা ছোট্ট কিচেন। তারপর উঠে গেছে দোতলার সিঁড়ি। সিঁড়ি বেয়ে সন্তর্পণে উঠতে থাকে ওরা। দোতলার দরজা ভেজানো ছিল। খুলতেই একটা বিরাট কালো ধোঁয়ার মতো অবয়ব ডানা ঝাপটানোর শব্দ করে এগিয়ে আসে ওদের দিকে। অর্পণ চিৎকার করে হাঁটু মুড়ে বসে পড়ে। রফিকুল সাহেব মাথা নিচু করে বসে পড়েন অর্পণের পাশেই। তাদের মাথার ওপর দিয়ে সেই অবয়ব উড়ে চলে যায় ঘরের বাইরে। অর্পণ মাথা তুলে দেখে রফিকুল সাহেব মিটিমিটি হাসছেন। অবশেষে হাসি থামিয়ে বলেন, আরে ভয় পেয়ে গেলেন নাকি? চামচিকে আধো অন্ধকারে একসাথে উড়ে আসছিল বলে ওরকম লাগছিল। দোতলার কোণের ঘরটা তালা বন্ধ। রফিকুল সাহেব ফিসফিসিয়ে বললেন, এই ঘরেই উদ্ধার হয়েছিল মৃতদেহ দুটি। একটু পেছনে সরুন দেখি। অর্পণ দুপা পিছিয়ে আসতেই রফিকুল সাহেব সজোরে লাথি মারলেন দরজার পাল্লায়। আধপোড়া পলকা পাল্লা ফ্রেম থেকে খুলে এলো। ভিতরে নিকষ অন্ধকার। হাতের টর্চের আলো যেন ওই নিশ্ছিদ্র অন্ধকারে খেই হারাচ্ছে। কিছুক্ষণ পর চোখ শুয়ে এলে চারপাশে দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল অর্পণ। ঘরে আসবাব বলতে বিশেষ কিছুই নেই। শুধু যেটা চোখে পড়ছে তা হলো দেওয়াল জুড়ে অদ্ভুত কিছু চিহ্ন। কিছু জায়গা আগুনের তাপে কালি পড়ে ঢেকে গেছে, কিছু জায়গা এখনো অক্ষত। একদিকে দেওয়ালে একটা বড় বৃত্তের মাঝে একটা ত্রিকোণ, তাতে একটা চোখ আঁকা, নিচে বড় বড় হরফে লেখা 88 সংখ্যাটা। ঘরের দেওয়ালে পেরেক পুঁতে সেখানে ছোট ছোট তাবিজ ঝোলানো হয়েছে, তাতেও সেই চোখের ছবি খোদাই করা। সেদিকে তাকিয়েই হঠাৎ গম্ভীর হয়ে গেলেন রফিকুল সাহেব। যেন তার দু চোখে নেমে এসেছে ভয়ের ছাপ। এসব চিহ্ন তো ব্ল্যাক ম্যাজিক করবার সময় ব্যবহৃত হয়। যে কোনো সাচ্চা মুসলমান এসব জিনিসকে প্রচণ্ড ঘৃণা করে। কেস ডায়েরিতে এসবের কোনো উল্লেখও নেই। সম্ভবত কেস জটিল হয়ে যাবে এই ভয়ে বেটা বেমালুম চেপে গিয়েছে। অপদার্থের দল সব। বাড়িটা থেকে বেরোচ্ছে হঠাৎ অর্পণের চোখে পড়ল উল্টো দিকের বাড়ির জানলা দিয়ে একটি মুখ তাদের দিকেই তাকিয়ে রয়েছে এক দৃষ্টে। বয়স বড়জোর 10 কি 12। ভীষণ মিষ্টি মুখ। অর্পণ ইশারায় তাকে কাছে ডাকে। ছেলেটা গেট খুলে বাইরে বেরিয়ে আসে। পরনে স্যান্ডো গেঞ্জি আর খাটো হাফ প্যান্ট, হাতে একটা গুলতি, পায়ে হাওয়াই চপ্পল। বেরিয়ে এসে ভুরু কুঁচকে ওদের জরিপ করতে করতে এসে প্রশ্ন করে, তোমরা কি ছেলে ধরা? অর্পণ হেসে ফেলে, বলে, যদি ছেলে ধরা হইও, এই যে তুমি একা একা বাইরে বেরিয়ে আসলে, তোমার ভয় করলো না? ওই জন্যই তো সশস্ত্র হয়ে বেরিয়েছি। কি নাম তোমার? মেহমুদ। তোমরা ওই বাড়িতে ঢুকেছিলে কেন? জানো না ওই বাড়িতে জিন আছে? তাই বুঝি? আমরা জানতাম না তো। তোমায় কে বললো? মাহমুদ ঠোঁট উল্টে বলল, এটা তো সবাই জানে। ফারুক চাচা জিন নামাতে পারত, সবাই ভয় খেত। আমি বলে ওর নাকি বেহেস নাসিব হয়নি, ঠিক দোজকে গেছে। রফিকুল সাহেব এগিয়ে এসে কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিলেন। মেহমুদের বাড়ির ভেতর থেকে কেউ একটা ডাকলো। মেহমুদ অর্পণের দিকে তাকিয়ে একগাল হেসে এক দৌড়ে ভিতরে চলে গেল। রফিকুল সাহেব নিজেই মনে মনে বিড়বিড় করে বললেন,
এখানে কোনো মাঝার আছে? কোনো অভিজ্ঞ পীর বাবা থাকলে একটু কথা বলা প্রয়োজন। তারপর একটু থেমে নিজেই বললেন, পার্ক সার্কাসে একজন পীর বাবাকে অবশ্য আমি চিনি। সেখানে চলুন তো একবার। তাকে এখানে নিয়ে আসা অত্যন্ত প্রয়োজন। তিনি এগুলো দেখলে কিছুটা সমাধান করতে পারেন। অর্পণ হেসে উঠতে গিয়েও চুপ করে গেল। হঠাৎ তার চোখের সামনে ফুটে উঠল ঈশানীর সেই ভয়ঙ্কর মুখ। শিউরে উঠে ভয়ে চোখ বন্ধ করে ফেলল অর্পণ। সেই রাতের পর থেকে লৌকিক আর অলৌকিকের মাঝে সীমারেখা তার কাছে ম্লান হয়ে গেছে। চিহ্নগুলো দেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন পীর বাবা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এ তো ভয়ানক কালা জাদু হে। দেওয়ালে ওই যে আঁকটা দেখছো, ওটা ব্যবহার করা হয় পবিত্র আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে শয়তানকে পৃথিবীতে আমন্ত্রণ জানাতে। পবিত্র কোরআনে ৮৮ বার শয়তানের উল্লেখ আছে, তাই এই সংখ্যাটিকে শয়তানের সংখ্যা হিসেবে মানা হয়। আর এই লেখাগুলো আসলে এক একটা মন্ত্র। এগুলোর দ্বারা মহা শক্তিশালী কোনো জিনকে আমন্ত্রণ জানিয়ে তার সাথে কোনো চুক্তি করা হয়। জিন আমন্ত্রণকারীর মনের ইচ্ছা পূরণ করে, তার বদলে জিনেরও কোনো সুপ্ত ইচ্ছে পূরণ করার দায়িত্ব নিতে হয় আমন্ত্রণকারীকে, এবং অধিকাংশ সময় তা আমন্ত্রণকারীকে সর্বশান্ত করে দেয়। কোনো কোনো সময় প্রাণহানি পর্যন্ত ঘটে। আপনি বলতে পারবেন এখানে ঠিক কী চুক্তি হয়েছিল? মানে কিসের বদলে ঠিক কী কুরবান করা হয়েছে? উৎসুক কণ্ঠে প্রশ্ন করেন রফিকুল সাহেব। সে তো পারবই। কালা জাদু করার সময় জিনদের সাথে কথা তো আর তোমার আমার মতো সামনাসামনি হয় না। যা কথা হয়েছে তাই দেওয়াল জুড়ে লেখার মধ্যেই রয়েছে। তাছাড়া এখানে সেদিন কি কি ঘটনা ঘটেছে তাও আমি দেখার চেষ্টা করতে পারি। আমায় একটু সময় দাও, আমি দেখি কতটা কি উদ্ধার করা যায়। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর খাতা কলম নামিয়ে রেখে মেঝেতে হাঁটু গেড়ে বসলেন পীর বাবা। তাতে একটা ছক কাটা, আর সেটাকে ঘিরে কিছু মন্ত্র লেখা। ঝোলা থেকে একটা তামার বড় বাটি বের করে তাতে জল ভরে ওই কাগজটা জলে ডুবিয়ে তাতে একটা সাদা পাথর ফেলে নিজের ডান হাতের আঙুলগুলো জলে ডুবিয়ে ওই পাথরটা ছুঁয়ে অস্ফুটে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। কিছুক্ষণ পর মন্ত্রোচ্চারণ থামিয়ে ক্লান্ত হতাশ কণ্ঠে বললেন, আমি মোটামুটি বুঝেছি, কিন্তু দেখো আমি তোমাদের আর কোনো সাহায্য করতে পারবো না। আমি সামান্য ফকির, কোনো অলৌকিক শক্তিধর ফেরেশতা নই। আমায় তোমরা মাফ করো। অর্পণরা উত্তর দেয় না। বৃদ্ধ যেন মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছুক্ষণ চুপ করে থেকে নিজেই বলেন, শুধু ফারুক নয়, অর্থাৎ শুধু একজন নয়, ফাতিমা এবং তার স্বামী ফারুক দুজনেই এই প্রক্রিয়াতে অংশ নিয়েছিল। তাদের বাসনা ছিল
সন্তান প্রাপ্তি। বিয়ের 5 বছর কেটে যাওয়ার পরেও সন্তানাদি না হওয়ায় তারা সিদ্ধান্ত নেয় জিনকে তুষ্ট করে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। জিন তার বদলে যা চায় তা বড় ভয়ঙ্কর। তুমি বা আমি পৃথিবীর মাত্র 3টে ডাইমেনশন বা তল দেখতে বা অনুভব করতে পারি, বা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির রেঞ্জে থাকা শব্দ শুনতে পাই। কিন্তু এর বাইরেও অনেক ডাইমেনশন আছে। তার মধ্যে একটিতে জিনদের বাস। তাদের কথোপকথনও আমরা শুনতে পাই না, কারণ তার ফ্রিকোয়েন্সি আমাদের শ্রবণ ক্ষমতার রেঞ্জের বাইরে। আমরা তাদের দেখতে না পেলেও তারা কিন্তু আমাদের দেখতে বা আমাদের কথা শুনতে পায়, কিন্তু আমাদের সাথে কোনোভাবে সম্পর্ক স্থাপন করতে পারে না। আর সেই হতাশাই তাদের ক্রমাগত উত্ত্যক্ত করতে থাকে। আর তাদের পক্ষে আমাদের ডাইমেনশনে আসার একমাত্র উপায় হলো আমাদের ডাইমেনশনের কারুর দ্বারা নিমন্ত্রিত হওয়া। আর ঠিক সেইটাই চেয়েছিল এই জিনটি। সে চেয়েছিল আমাদের এই পৃথিবীতে আসার আমন্ত্রণ। আর ঠিক এইখানেই বুঝতে ভুল করে ফাতিমা আর ফারুক। তারা একটা সদ্য মৃতদেহ জোগাড় করে জিনের পৃথিবীতে আসার সোপান হিসেবে। কিন্তু সেদিন যা ঘটল তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। জিন একসাথে তাদের এবং নিজের ইচ্ছে পূরণ করে। এতদূর বলে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করলেন বৃদ্ধ। রফিকুল সাহেব বলে উঠলেন, বুঝেছি, জিন এসে আশ্রয় নেয় ফাতিমার গর্ভে। হ্যাঁ, একদম তাই। জিন আমাদের মতো 9 মাস সময় নেয় না গর্ভে বড় হতে। তাদের ভ্রূণ থেকে পূর্ণ পরিণতি পেয়ে বেরিয়ে আসতে সময় লাগে মাত্র কয়েক মুহূর্ত। তাই গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গেই ফাতিমা বুঝতে পারে, মুহূর্তে দুজনেই অনুধাবন করে কি মারাত্মক ভুল হয়ে গেছে। ফারুক আল্লাহর শরণাপন্ন হয়ে তার পবিত্র নাম স্মরণ করে আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করতে থাকে। জিন ফাতিমার গর্ভ চিরে বেরিয়ে আসে এবং ফারুককে হত্যা করে। ফাতিমা কোনো রকমে বাইরে বেরিয়ে এসে আল্লাহর নাম নিয়ে ঘরে আগুন জ্বালিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। তাহলে কি সে এখন ঈশানীর দেহ অধিকার করে আছে? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে অর্পণ। পীর বাবা উত্তর দেন না। ঝোলা থেকে একটা ছোট্ট তাবিজ বের করে মন্ত্রোচ্চারণ করতে করতে অর্পণের গলায় সেটা বেঁধে দেন। ধীরে ধীরে বলেন, আমাদের আল্লাহ, তোমাদের ভগবান, এত সব ভেদাভেদ আমি বুঝি না বাচ্চা। আমার কাছে তুমি যা ধারণ করছো তাই ধর্ম। আর জানবে, ভালোবাসার থেকে পাক ধর্ম এই দুনিয়ায় দুটো নেই। ওই জিনের সামনে আমার মন্ত্র কোনো কাজ করবে না। আমি তো সামান্য ফকির। তবে আশা করি আল্লাহর নামাঙ্কিত এই পবিত্র তাবিজ তোমায় রক্ষা করবে। তবে যদি কিছু তোমায় এই যুদ্ধে জেতাতে পারে তা হলো ঈশানীর প্রতি তোমার ভালোবাসা। আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যান। ফ্ল্যাটের নিচ অবধি রফিকুল সাহেব ছেড়ে গেলেন। অর্পণ ইচ্ছে করেই ওনাকে ওপরে নিমন্ত্রণ করল না।
পাছে ঈশানী কিছু সন্দেহ করে। লিফটে ওঠার সময় দেখার জন্য কবজি উল্টে ঘড়িটা দেখতে গিয়ে চমকে উঠল অর্পণ। ঘড়ির কাঁটা অস্বাভাবিক গতিতে উল্টো দিকে ঘুরছে। বিরক্ত হয়ে দুবার ঘড়ির ডায়ালে চাপড় মেরেও কোনো কাজ হলো না। অর্পণ পকেট থেকে ফোনটা বের করল। ফোন অন হলো না। সম্ভবত ব্যাটারির চার্জ ফুরিয়েছে। অন্য সময় হলে এসবে বেশ রাগ হতো, কিন্তু এখন তার সমস্ত অনুভূতি ছাপিয়ে যে অনুভূতিটা গলার কাছে দলা পাকিয়ে উঠছে তা হলো ভয়। স্খলিত হাতে চাবি ঘুরিয়ে ফ্ল্যাটে ঢুকলো অর্পণ। ড্রয়িং রুমে সোফায় কাঁধের ব্যাগটা ফেলে বেসিনে মুখ ধুয়ে ঈশানীকে আর জুজুকে ডাকলো। নিজের গলায় যেন সামান্য কেঁপে গেল। ঈশানীর সাড়া না পেয়ে এগিয়ে এসে বেডরুমের দরজা খুলে লাইট জ্বালিয়ে দেখল না, কেউ নেই। এখন বেশ রাত হয়েছে, এত রাতে কোথায় গেল? এঘর ওঘর ঘুরে বাথরুমের দরজা খুলে সেখানেও না পেয়ে একটু চিন্তিতভাবে এসে বসল সোফায়। হঠাৎ পায়ের কাছে কিছুর একটা লোমের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে নিচু হয়ে কুড়িয়ে দেখে সাদা কালো কুকুরের লোম। মুহূর্তে বুকের মধ্যে একটা বিস্ফোরণ হলো। সে বুঝতে পেরেছে এই লোম কার। অর্পণ অসহায়ের মতো মেঝেতে বসে আছে, দৃষ্টি নিবদ্ধ মাটিতে ছড়িয়ে থাকা লোমগুলোর দিকে। হঠাৎ টুক করে এক ফোঁটা ঘন লাল তরল এসে পড়ল তার ঠিক সামনে। অবাক হয়ে মাথা তুলে ছাদের দিকে তাকাতেই অকস্মাৎ আতঙ্কে তার দম বন্ধ হয়ে এলো। একটা অস্ফুট আর্তনাদ বুকের ভেতর থেকে উঠে এসে গলার কাছে দলা পাকিয়ে গেল। তার মাথার ঠিক ওপরে একটা বিশাল আকায় মাকড়সার মতো ছাদে চার হাত পা ঠেকিয়ে ছাদ থেকে ঝুলে আছে ঈশানী। খোলা চুলগুলো হিংস্র সাপের মতো মৃদু মন্দ হাওয়ায় দুলছে। মুখে লেগে রয়েছে টাটকা রক্ত। ঠোঁটের কষ বেয়ে সেই রক্তের ধারা মেঝেতে পড়ছে টুপটাপ। রক্তাক্ত ঠোঁটের কোণে এক টুকরো শয়তানি হাসি। অদ্ভুত সুর করে চিবিয়ে চিবিয়ে ওই হিসহিসে গলায় এসে বলল, ওই বাড়িতে গিয়েছিলি বুঝি? তারপর সে হঠাৎ ঘর কাঁপিয়ে এক অমানসিক হাসি হাসতে থাকে। ধীরে ধীরে ছাদ থেকে দেওয়াল বেয়ে নিচে নেমে আসতে থাকে ঈশানী। একটা অচেনা সুর গুনগুন করছে বিকৃত কণ্ঠে। পায়ে পায়ে এগিয়ে এসে দাঁড়ায় অর্পণের মুখোমুখি। সেদিনের মতোই ঘাড়টা একদিকে কাত করা, চোখে স্থির নির্জীব দৃষ্টি। মুখের হাসিটা যেন ঠোঁটের দুপাশ চিরে কান অবধি ছড়িয়ে পড়েছে। অর্পণের কাছে এসে এগিয়ে আসছে ধীরে ধীরে। নির্জীব পা দুটোকে যেন মাটিতে ঘষে ঘষে টেনে আনছে। অর্পণের শরীরের নিম্নাঙ্গ ক্রমশ অবশ হয়ে আসছে। পা দুটো দেহের ওজন বইতে অস্বীকার করছে। ঈশানী বা
বলা ভালো সেই বিভৎস মূর্তি তার কানের কাছে মুখ এনে নিজের পেটে হাত রেখে প্রায় ফিসফিসিয়ে বলল, এই বাচ্চাটা আমার চাই, এটা শুধু আমার। কথা শেষ না হতেই ঈশানীর চোখ পড়ে অর্পণের গলায় বাঁধা তাবিজটার উপর। হঠাৎ মুখ বিকৃত করে ছিটকে দূরে সরে যায়। একটু দূরে দাঁড়িয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে ফুঁসতে থাকে। মুহূর্তে অর্পণের মাথায় বিদ্যুৎ ঝলকের মতো খেলে যায় একটা পরিকল্পনা। সে জানে না সফল হবে কিনা, কিন্তু যদি অসফল হয় মৃত্যু অনিবার্য। তবু আজ এটাই তার ভালোবাসার পরীক্ষা। যখনই ঈশানী আর তার জীবনের মধ্যে কোনো একটাকে বেছে নিতে হবে, সে নির্দ্বিধায় প্রত্যেকবার ঈশানীকেই বাঁচবে। গলা থেকে তাবিজটা সন্তর্পণে খুলে নিয়ে হাতের মুঠোয় শক্ত করে ধরে ঝাঁপিয়ে পড়ল ঈশানীর ওপর। ঈশানী এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সেই মুহূর্তের ভগ্নাংশের অসতর্কতার সুযোগ নিয়ে অর্পণ ঈশানীর গলায় বেঁধে দেয় তাবিজটা। অমানসিক চিৎকার করে কাতরাতে থাকে ঈশানী। বড় বড় নখের আঁচড়ে ফালা ফালা করে দেয় অর্পণের পিঠ। ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত ছোটে। তবু অর্পণ আলিঙ্গনের বাঁধন আলগা করে না। সেই বিভৎস মুখ থেকে গলগল করে বেরিয়ে আসতে থাকে পুঁতি গন্ধযুক্ত কালচে লাল তরল। কিছুক্ষণ পর আস্তে আস্তে শান্ত হয়ে যায় ঈশানী। নিস্তেজ হয়ে ঢলে পড়ে অর্পণের বুকে। অর্পণের হাত ঘড়ির কাঁটা আবার ঢিমে তালে চলতে শুরু করে। কাঁচের জানলার ফাঁক গলে রোদ এসে পড়ায় ঘুম ভেঙে যায় অর্পণের। একটা চোখ খুলে তাকিয়ে থাকে জানলার দিকে। জুজু এসে বিছানায় উঠে অর্পণের গাল চাটছে আর লেজ নাড়িয়ে মুখে কুঁই কুঁই আওয়াজ করছে। রান্নাঘর থেকে সিটির শব্দ ভেসে আসে। বুক ভরে শ্বাস টেনে স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে অর্পণ। কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন। ঠিক তখনই ডোরবেল বেজে ওঠে। ঘুম চোখে মাথা চুলকাতে চুলকাতে উঠে এসে দরজা খুলে চমকে যায় অর্পণ। ডক্টর মাহাতো এত সকালে হঠাৎ তার বাড়িতে? ডক্টর মাহাতো বোধহয় অর্পণের মনের কথা বুঝতে পেরে রসিকতার ছলে বলে ওঠেন, এই যে ভায়া, ভূত দেখলে নাকি হে? অর্পণ হেসে সোফার দিকে ইঙ্গিত করে বসার জন্য, কিন্তু ডক্টর মাহাতো সেদিকে না গিয়ে সোজা এগিয়ে যান জানলার ধারে রাখা ছোট্ট টবটার দিকে। টবে পোঁতা খাটো গাছে তখনও ফুটে রয়েছে বেগুনি রঙের ছোট ছোট ফুল। কাছে এলে একটা মৃদু ঝাঁঝালো মিষ্টি গন্ধ। ডক্টর মাহাতো পকেট থেকে একটা পেন বের করে গাছটির পাতা আর ফুল পেন দিয়ে উল্টে পাল্টে দেখে বললেন, এই গাছটিকে কোথা থেকে আমদানি করেছ? সিকিম টিকিম যাওয়া হয়েছিল নাকি? কোনটা? ও না না, ওটা তো লেলেগাঁও থেকে ফেরার সময় পাহাড়ের খাঁজে হয়েছিল, সেখান থেকেই আনা। সামান্য অপ্রস্তুতভাবে উত্তর দেয় অর্পণ। কি ফুল জানো না, শোনো না, ভালো লাগলো অমনি নিয়ে চলে এলে। ধমকের সুরে বললেন ডক্টর মাহাতো। অর্পণকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে ফের নিজেই শুরু করলেন। কালকে ফেসবুকে ফ্রেন্ড সাজেশনে তোমায় দেখাচ্ছিল, বোধহয় ভট্টর মিউচুয়াল ফ্রেন্ড হিসেবেই। প্রোফাইল পিকচারে তোমার পেছনে এই গাছটা চোখে পড়ে। তখনই 2-2-4 করেনি। যে গাছটা যত্ন করে তুলে এনে বাড়িতে লাগিয়েছ, সেটার বিজ্ঞানসম্মত নাম হলো
সালভিয়া ডিভিনোরাম সিকিম বা নর্থ বেঙ্গলে কোনো কোনো জায়গায় পাওয়া যায়। এমনিতে অবশ্য বেশ দুর্লভ গাছ, ঠিক বিষধরও বলা যায় না। তবে এদের ফুলের পরাগ রেণু বাতাসে ভেসে এসে নাকে ঢুকলে হ্যালুসিনেশন হতে বাধ্য। এর পাতাকে স্থানীয়রা অনেক সময় নেশা করার জন্যও ব্যবহার করে। তবে তোমারও যে কেন হ্যালুসিনেশন হচ্ছে না সেটাই আমি ভাবছি। সম্ভব হলে গাছটা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিও। অর্পণ সম্মতিসূচক মাথা নাড়ে। ডাক্তার মাহাতো কবজি উল্টে ঘড়ি দেখে হাঁ হাঁ করে ওঠেন। তার চেম্বারে টাইম হয়ে এলো। ডাক্তার মাহাতোকে বিদায় জানিয়ে একটা শান্তির নিঃশ্বাস ফেলে সোফাতে গা এলিয়ে দেয় অর্পণ। বাপ রে, কি অবাস্তব দুঃস্বপ্ন ভাবা যায়। নিজের রাজকবি কল্পনা শক্তির দৌড় স্মরণ করে নিজেই হাসতে থাকলো অর্পণ। রান্নাঘর থেকে ঈশানী চেঁচিয়ে বলল, এই বসে বসে হাসলে হবে? যাও স্নান করে এসো, এরপর তো বলবে হাসপাতালে যেতে দেরি হয়ে যাচ্ছে। ঠিক তখনই অর্পণের মোবাইলে একটা ফোন এলো। ফোনের স্ক্রিনে ট্রু কলারে যে নামটা ফুটে উঠল সেটা দেখে হতচকিত হয়ে গেল অর্পণ। রফিকুল ইসলাম। ফোনটা রিসিভ করতেই লাইনের ওপার থেকে একটা ভারী গলা ভেসে এলো। হ্যালো, ডক্টর অর্পণ সুর বলছেন? কাইন্ডলি একবার থানায় আসতে পারবেন? মেটিয়াবুরু জেরিয়ার একটা কেস ডায়েরি। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? নিচের কমেন্ট বক্সে আমাদের জানিও। গল্পটা ভালো লাগলে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবাইকে জানাই শুভ রাত্রি। ভালো থেকো, ভয়ে থেকো।